নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। শুভেন্দু কেন পিছনে আছেন, ওনাকে সামনে আসতে বলুন। ভরা এজলাসে বিচারপতির সামনে যা বলল রাজ্য। শুভেন্দুর মুখে বেফাঁস মন্তব্য, শুনে যা বলে ফেললেন দিলীপ। তড়িঘড়ি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ, দিলেন বড় বার্তা। জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করেছেন 11 পর্যটকের প্রাণ, যুবককে সাক্ষাৎ দেবদূত আখ্যা দিলেন বিজেপি নেতা। আদালতের ক্ষমতা নেই, ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট অবস্থান জানিয়ে দিল কেন্দ্র। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। শুভেন্দু কেন পিছনে আছেন, ওনাকে সামনে আসতে বলুন। ভরা এজলাসে বিচারপতির সামনেই যা বলল রাজ্য। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী 30শে এপ্রিল দীঘায় ধুমধাম করে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। একই দিনে মূর্তির প্রাণ প্রতিষ্ঠাও হবে, সে নিয়ে ব্যস্ততা প্রশাসনে। এদিকে ওই দিনই কাঁথিতে সনাতনী ধর্ম সম্মেলন করার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এক সংগঠন। শুনানিতে রাজ্যের আইনজীবীর পাল্টা সওয়াল, কারা এই অনুষ্ঠানের আয়োজন করছে, টাকা দিচ্ছে কারা? অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রায় 32 কিলোমিটার দূরে এই ধর্মীয় কর্মসূচি পালন করার আবেদন করা হয় বলে জানান আইনজীবী। বিচারপতির প্রশ্ন, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কত মানুষ যাবেন? রাজ্য তরফে জানানো হয় মন্দির উদ্বোধনে 1 লক্ষ মানুষ যেতে পারে। মামলাকারীদের দাবি, ধাপে ধাপে 50,000 মানুষ যাওয়ার সম্ভাবনা ওই অনুষ্ঠানে। রাজ্যের কৌশলের প্রশ্ন, মামলাকারীরা এই পুজো নিজেদের বাড়িতে করতে পারেন না। পাল্টা বলেন, 2000 মানুষ নিয়ে তা করলে অসুবিধা কোথায়? পাল্টা রাজ্য, মানুষ কে গুনে রাখবেন? রাজ্যের দাবি, রাজনৈতিক কারণে এই সম্মেলন করা হচ্ছে। জল গড়ালো হাইকোর্টে। সূত্রের খবর, সনাতনী ধর্ম সম্মেলন করার অনুমতি মেলেনি পুলিশ তরফে। এরপরে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শুক্রবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা শুনানির জন্য ওঠে। আদালতে মামলাকারীর আইনজীবীর বক্তব্য, কোন ধর্মীয় রীতি কবে হবে, কোন পদ্ধতিতে পালন করা হবে তা ঠিক করার অধিকার নেই পুলিশের। শুনানিতে রাজ্যের আইনজীবীর পাল্টা সওয়াল, কারা এই অনুষ্ঠানের আয়োজন করছে, টাকা দিচ্ছে কারা? অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির থেকে প্রায় 32 কিলোমিটার দূরে এই ধর্মীয় কর্মসূচি পালন করার আবেদন করা হয় বলে জানান আইনজীবী। বিচারপতির প্রশ্ন, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে কত মানুষ যাবেন? রাজ্য তরফে জানানো হয় মন্দির উদ্বোধনে 1 লক্ষ মানুষ যেতে পারে। মামলাকারীদের দাবি, ধাপে ধাপে 50,000 মানুষ যাওয়ার সম্ভাবনা ওই অনুষ্ঠানে। রাজ্যের কৌশলের প্রশ্ন, মামলাকারীরা এই পুজো নিজেদের বাড়িতে করতে পারেন না। পাল্টা বলেন, 2000 মানুষ নিয়ে তা করলে অসুবিধা কোথায়? পাল্টা রাজ্য, মানুষ কে গুনে রাখবেন? রাজ্যের দাবি, রাজনৈতিক কারণে এই সম্মেলন করা হচ্ছে। এদিকে বিচারপতি বলেন, কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমরা কি করে না করতে পারি? রাজ্যের সওয়াল, 4 থেকে 5 জন গ্রামবাসী এই গোটা ব্যবস্থা করছেন, এটা কি বিশ্বাস করার মতো? কোথা থেকে টাকা পাবেন তারা? রাজ্যের আইনজীবী বলেন, এই কর্মসূচির পিছনে শুভেন্দু অধিকারী আছেন, তাকে সামনে আসতে বলুন। পিছনে থেকে কি হবে? রাজ্যের যুক্তি, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে বিরাট পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে। প্রশাসনকে অসুবিধায় ফেলতেই এই কর্মসূচি করার কথা বলা হচ্ছে। আদালত অন্তত 5,000 লোক নিয়ে ধর্ম সম্মেলন করার অনুমতি দিক। এদিন এই গোটা বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার শুনানি শেষ হলেও রায়দান হয়নি। আগামী সোমবার এই মামলার রায়দান করা হবে। শুভেন্দুর মুখে বেফাঁস মন্তব্য, শুনে যা বলে ফেললেন দিলীপ। কাশ্মীরের ঘটনার পরেই প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। সকলেই প্রতিশোধ নেওয়ার দাবি করছেন। আর পরিস্থিতিতে গতকাল রাজ্য বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে গিয়ে হঠাৎ করে শুভেন্দু অধিকারীর মুখ থেকে বেফাঁস মন্তব্য বেরিয়ে পড়ে। তিনি যে তা ইচ্ছাকৃত বলেননি তা সকলেই জানেন, কিন্তু তারপরেও তৃণমূলের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জন্য তাকে দেশবিরোধী এবং দেশদ্রোহী বলে আক্রমণ করা হচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার পাল্টা সমালোচকদের এক হাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রসঙ্গত, এদিন এই বিষয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, মানুষ আবেগের বশে এরকম বলে ফেলেন। আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মধ্যেই এরকম ভুল বলেন। প্রধানমন্ত্রীকে নিয়েও ট্রোল হয়। আসলে ওরা এখন কোণঠাসা হয়ে গিয়ে জঙ্গিদের সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করছেন। এই ধরনের ছেদো রাজনীতি না করাই ভালো। তড়িঘড়ি সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন অমিত শাহ, দিলেন বড় বার্তা। প্রধানমন্ত্রীর করা বার্তার পর এবার প্রত্যাঘাত সম্ভাবনা জোরদার হচ্ছে।
শুক্রবার সকাল থেকে ভূস্বর্গে একের পর এক অ্যাকশন করে চলেছে সেনা। অন্যদিকে আবার রাজস্থানের পাকিস্তান সীমান্তে শুরু হয়েছে ভারতের রণসজ্জা। থর মরুভূমির বুকে সাজোয়া গাড়ি নিয়ে চলেছে যুদ্ধের মহড়া। সব মিলিয়ে প্রত্যাঘাতের সম্ভাবনা চরমে। এরই মধ্যে কূটনৈতিক দিক থেকে বড় পদক্ষেপ করল সরকার। আগেই ঘোষণা হয়েছিল পাকিস্তানের সমস্ত ভিসা বাতিল করে দেওয়া হবে। সূত্রের দাবি, মোট 17 ধরনের ভিসা বাতিল করা হবে। এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের সমস্ত রাজ্যের বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে নির্দেশ দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। সন্ত্রাসবাদ নির্মূল করতে যোগ্য পদক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি জানিয়েছেন, শাস্তি পাবে, শাস্তি হবেই হবে। এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। 140 কোটি ভারতের ইচ্ছা শক্তি এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে। এর আগেই ভারত জানিয়ে দেয় যে সব পাকিস্তানিরা ভারতে রয়েছেন, তাদের অবিলম্বে বেরিয়ে যেতে হবে। ঘোষণার পরপরই শুরু হয়েছে পাকিস্তানিদের ফিরে যাওয়া। গত বুধবারই ভারত জানিয়ে দেয় 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়তে হবে পাকিস্তানি নাগরিকদের। বন্ধ করে দেওয়া হয় আটারি ওয়াঘা সীমান্ত। এছাড়াও বলা হয়, ভারত থেকে যারা বৈধ নথিপত্র নিয়ে পাকিস্তান গিয়েছেন তাদের দেশে ফিরতে হবে 1 মের মধ্যে। কোনো পাকিস্তানি নাগরিক আর ভারতে আসতে পারবেন না। পাকিস্তানি নাগরিকরা পাবেন না ভারতের ভিসা। আর এবার 17 ধরনের ভিসা বাতিল সিদ্ধান্ত নিল ভারত। ভারত ইতিমধ্যে জানিয়েছে, সার্ক ভিসা নিয়ে আর এদেশে আসা যাবে না। যে সমস্ত পাকিস্তানি নাগরিককে SPES ভিসা দিয়েছিল ভারত তা বাতিল বলে গণ্য হবে। এছাড়া ভারতে থাকা পাকিস্তানের কূটনীতিকদেরও অবিলম্বে ভারত ছেড়ে যেতে বলা হয়। তাদের 1 সপ্তাহ সময় দেওয়া হয়। অন্যদিকে বৃহস্পতিবারই জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যেখানে উপস্থিত ছিলেন সেনাপ্রধান আসিম মুনির এবং পাক সরকারের মন্ত্রীরা। চাপের মুখে পড়ে পাল্টা শক্তি প্রদর্শনের চেষ্টা করছে ইসলামাবাদ। বৃহস্পতিবার মধ্যরাতে করাচি উপকূলে বিশেষ জোনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পাক সরকার। জীবনের ঝুঁকি নিয়ে রক্ষা করেছেন 11 পর্যটকের প্রাণ। যুবককে সাক্ষাৎ দেবদূত আখ্যা দিলেন বিজেপি নেতা। পহেলগামে গত মঙ্গলবার ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলায় যখন চারিদিকে শুধু মৃত্যু আর আতঙ্ক, ঠিক তখনই মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় গাইড নাজাকাত আহমেদ শাহ। নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে তিনি রক্ষা করেছেন ছত্তিশগড় থেকে আসা 11 জন পর্যটকের প্রাণ, যাদের মধ্যে শিশুরাও ছিল। এই ঘটনার পর ছত্তিশগড়ের বিজেপি যুব মোর্চার কর্মী অরবিন্দ আগরওয়াল তার স্ত্রী ও কন্যা এবং কয়েকজন বন্ধুর সঙ্গে কাশ্মীর ভ্রমণে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে তারা পেহেলগামের বৈশরণ ভ্যালিতে ঘুরছিলেন এবং স্থানীয় গাইড হিসেবে তাদের সঙ্গ দিচ্ছিলেন নাজাকাত আহমেদ শাহ। আচমকাই শুরু হয় এলোপাথারি গুলি। এই আকস্মিক হামলার পর্যটকদের মধ্যে চরম প্যানিক ও ক্যাওস সৃষ্টি হয়। অরবিন্দ আগরওয়াল জানান, হামলার শুরুতেই কয়েকজন পর্যটক নিরাপদ আশ্রয়ে যেতে সক্ষম হন এবং তাকেও টেনে নিয়ে যান। কিন্তু তার স্ত্রী ও কন্যা যখন নাজাকাতের সঙ্গে কিছুটা দূরে ছিলেন, নাজাকাত আহমেদ শাহ বিন্দুমাত্র বিচলিত না হয়ে অরবিন্দের কন্যা তার বন্ধুর ছেলেকে জাপটে ধরে মাটিতে শুয়ে পড়েন। তিনি চিৎকার করে সবাইকে শুয়ে পড়ার নির্দেশ দেন। এরপর দ্রুত সুযোগ বুঝে বেড়ার ফাঁক দিয়ে ওই 2 শিশুকে নিয়ে নিরাপদ জায়গায় পালিয়ে যান। শিশুদের নিরাপদ দূরত্বে রেখে এসে নাজাকাত আবার ফিরে যান অরবিন্দের স্ত্রীর সন্ধানে। প্রাণ ভয়ে তখন এদিক ওদিক ছুটছিলেন তিনি। নাজাকাত জানান, জঙ্গিরা তাদের থেকে মাত্র 20 মিটার দূরে ছিল। তিনি অরবিন্দের স্ত্রীকে খুঁজে বের করেন। এরপর সবাইকে গাড়িতে তুলে নিরাপদে শ্রীনগরে নিয়ে আসেন। অরবিন্দ আগরওয়াল নাজাকাতের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নাজাকাত না থাকলে কি হতো জানি না। স্ত্রীর জামাকাপড় ছিঁড়ে গিয়েছিল, স্থানীয়রাই নতুন পোশাক দেন। নাজাকাত অবশ্য নিজের কাজকে খুব বড় করে দেখতে নারাজ। তার কথায় সেই পরিস্থিতিতে তার প্রধান লক্ষ্য ছিল বাচ্চাদের বাঁচানো। এই ঘটনার এক অত্যন্ত বেদনাদায়ক দিক হলো, নাজাকাতের খুড়তুতো ভাই সৈয়দ আদিল হোসেন শাহ একই হামলায় প্রাণ হারিয়েছেন। আদিল পেহেলগামে পর্যটকদের ঘোড়ায় চড়াতেন। প্রত্যক্ষদর্শীদের মতে আদিল সাহসিকতার সঙ্গে এক জঙ্গির উপর ঝাঁপিয়ে পড়ে পর্যটকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু জঙ্গিরা তাকেও গুলিতে ঝাঁঝরা করে দেয়। নিজের ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুর শোক বুকে নিয়েও নাজাকাত পর্যটকদের সুরক্ষাকেই অগ্রাধিকার দিয়েছেন, যা তার মহানুভবতা ও সাহসিকতার পরিচয় বহন করে। নাজাকাত আহমেদ শাহের এই বীরত্বপূর্ণ কাজ পেহেলগামের রক্তাক্ত দিনে মানবতার এক অনন্য নজির স্থাপন করেছে এবং স্থানীয় কাশ্মীরিদের আত্মত্যাগ ও গেস্টদের প্রতি তাদের দায়বদ্ধতা পুনরায় প্রমাণ করেছে। আদালতের ক্ষমতা নেই, ওয়াকফ নিয়ে সুপ্রিম কোর্টের কাছে স্পষ্ট অবস্থান জানিয়ে দিল কেন্দ্র।
সংশোধিত ওয়াকফ আইন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। শুক্রবার ওয়াকফ প্রসঙ্গে শীর্ষ আদালতে একটি হলফনামা জমা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। সেখানে ওয়াকফ নিয়ে সম্পূর্ণ সমর্থন জুগিয়ে কেন্দ্রের দাবি যে কোনো পরিস্থিতিতেই তারা ওয়াকফে চাপানো অন্তর্বর্তী বা পূর্ণ স্থগিতাদেশের বিরোধিতা করবে। তাদের আরও দাবি, আইনতভাবে ওয়াকফ একটি স্থায়ী আইন। যৌথ কমিটির সুপারিশের পর এই আইন পাশ হয়েছে, যার জেরে আদালতেরও এই সংশোধিত আইনকে স্থগিত করার ক্ষমতা নেই। সংসদ কর্তৃক প্রণীত আইনের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাপানো মানে তা আসলে ক্ষমতার ভারসাম্যকে টলানো। সপ্তাহ কয়েক ধরেই ওয়াকফ নিয়ে তরজায় কেন্দ্র ও শীর্ষ আদালত। সম্প্রতি ওয়াকফ শুনানি পর্বে এই নতুন সংশোধিত আইনের উপর সাময়িক স্থগিতাদেশ চাপানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। মূলত ওয়াকফ বা ইউজার ও ওয়াকফ কাউন্সিলে অমুসলিম সদস্য নিয়ে তৈরি হওয়া বিতর্ককে কেন্দ্র করেই আগামী শুনানি পর্যন্ত সাময়িক স্থগিতাদেশ চাপিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এই ঘটনার পরেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিচার ব্যবস্থাকে আক্রমণ করে বলেন, যদি সুপ্রিম কোর্ট আইন তৈরি করতে চায় তাহলে দেশে সংসদের প্রয়োজন নেই, সংসদ বন্ধ করে দিলেই হয়। এমনকি দিন কতক আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের নিশিকান্তের মন্তব্যকে ইঙ্গিতে সমর্থন জুগিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেন, সংবিধানে সংসদের ঊর্ধ্বে কোনো কর্তৃপক্ষের কল্পনা নেই, সংসদই সর্বোচ্চ ও শেষ কথা। এবার সেই বিতর্কের মাঝেই ওয়াকফ নিয়ে মুখ খুলল কেন্দ্র।